আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ। সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি সই, বড় অঙ্কের অর্থ বিনিয়োগেও চুক্তিতে দুই দেশ। রমনা বটমূলে বোমা হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুর ভাইসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওই হামলা সংস্কৃতির উপর আঘাত বলে হাইকোর্টের পর্যবেক্ষণ। সাগর হত্যা মামলায় সাবেক এমপি ও লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে, ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ। এবং বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বিএনপির অভিযোগ একটি গোষ্ঠী দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছেন। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে 2018-19 সেশনের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে স্যার এ.এফ. রহমান হল শাখার ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন সাম্য। এফ রহমান হলের 222 নম্বর রুমে থাকতেন তিনি। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার কয়েক সহপাঠী। সে সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে তাৎক্ষণিক ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সে সময় তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেন। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেরকম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করার পরিবর্তে তারা এক শ্রেণীর এবং বিশেষ করে একটি ছাত্র সংগঠনকে তারা কিভাবে জিতিয়ে দেওয়া যায় বা বিভিন্ন হলগুলোতে তারা কিভাবে সেই ছাত্র সংগঠনকে তারা দখলদারিত্ব তৈরি করে দিতে পারে, সেই প্রশাসন সেই কাজ কামে ব্যস্ত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এরিয়ায় এই ধরনের নিরাপত্তাহীনতা অবস্থায় বজায় থাকে এবং অনিরাপদ ক্যাম্পাস হিসেবে বিবেচিত হয়, তাহলে আমি প্রশ্ন রাখছি ইন্টেরিয়ম সরকারের নিকট, পুরো ঢাকা শহরের কি ধরনের ভয়াবহ চিত্র অবস্থায় রয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী কোন প্রকার কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়, তার দায়ভার এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং সেদিন থেকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল লাগাতার আন্দোলনে দেবে। আর কোনো কিছু আমরা শুনতে চাইবো না তাদের। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি হয়েছে। মঙ্গলবার রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সৌদি মার্কিন বিনিয়োগ সম্মেলনে $14,200 কোটি এই চুক্তি সই হয়। যুক্তরাষ্ট্রের সাথে বড় অঙ্কের অর্থ বিনিয়োগেরও চুক্তি করেছে সৌদি আরব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে 3 দিনের সফরের প্রথম দিনে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তাকে স্বাগত জানান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরপর দুজন প্রাথমিক বৈঠক করেন। সৌদি মার্কিন বিনিয়োগ সম্মেলনে দুই দেশের মধ্যে চুক্তিগুলো সই হয়। হোয়াইট হাউস জানিয়েছে এদিন সৌদি আরবের সঙ্গে ইতিহাসে সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের। চুক্তিতে সৌদি বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং
আধুনিকায়নের বিষয় রয়েছে। সেই সাথে রয়েছে সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনী এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের বিষয়। অস্ত্র চুক্তি ছাড়াও দুই দেশের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্যাস টারবাইন, উড়োজাহাজ সহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে। চুক্তি সইয়ের পর মোহাম্মদ বিন সালমানকে অসাধারণ একজন মানুষ বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। বিনিয়োগ সম্মেলনে মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অনুরোধে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এরপর ট্রাম্পের কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের কথা রয়েছে। সফরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি আগে থেকেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ইন্টারন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। দুই যুগ আগে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন সহ 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 9 আসামিকে 10 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, কাপুরুষোচিত হামলার মাধ্যমে ঘৃণ্যতম হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এটা সংস্কৃতির ওপর আঘাত বলে পর্যবেক্ষণ দেন আদালত। মাজারুল হক মান্নার রিপোর্ট। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় 2014 সালের 23শে জুন রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। এতে মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আকবর হোসেন, আরিফ হাসান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মোহাম্মদ তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, আব্দুল হাই ও শফিকুর রহমান। তবে সিলেটে গ্রেনেড হামলার মামলায় মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তিরা হলেন শাহাদাত উল্লাহ জুয়েল, সাব্বির, শেখ ফরিদ, আব্দুর রউফ, ইয়াহিয়া ও আবু তাহের। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। পরে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে রায় ঘোষণার শুরুতে পর্যবেক্ষণ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ। অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, কালচারাল রাইটস হলো সবচেয়ে বড় আঘাত। সেই আঘাত তারা করেছে। মানুষের মানসিক যে চেতনা, যে অগ্রগতি, তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। পরে আসামিদের সাজার বিষয়ে সিদ্ধান্ত জানান আদালত। 2 জনের যাবজ্জীবন দিয়েছেন, বাকি 9 জন ছিল, তাদেরকে 10 বছর কারাদণ্ড দিয়েছে। যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমাদের মৃত্যুদণ্ড ছিল, লাইফ সাজা ছিল, সেখান থেকে কমিয়ে আমাদেরকে 10 বছরের সাজা দিয়েছেন। কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত হন ও আহত হন অনেকেই। মাঝরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থান চলার সময় মিরপুর মডেল থানার এক হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ও লোকগানের শিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মমতাজের সংশ্লিষ্টতা থাকার দাবি করলেও আসামিপক্ষের আইনজীবী তার বিরোধিতা করেন। শাকির আদনানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের সময় 19শে জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগের মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে দুপুরে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। রিমান্ড শুনানির সময় আদালতে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টি হয়। আদালত এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। মমতাজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অবৈধ ভোটচোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে ছিলেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। এই আদেশ হয়েছে, আদেশে আমরা সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আমরা এই আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব। আমরা আশা করি
ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি ছোট গোষ্ঠী নিজেদের স্বার্থে দেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যা হতে দেয়া হবে না। জাতীয় ঐক্যমত্যের জন্য বিএনপি প্রস্তুত, তবে এ ব্যাপারে কিছুই জানানো হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। নানা কর্মসূচির পাশাপাশি বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীর আলোচনায় বক্তব্য দেন দলটির সিনিয়র নেতারা। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। দেশকে একটা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না। মানবিক করিডোরের অর্থটা কি, কার সাথে আলাপ হয়েছে? একটি অনির্বাচিত সরকার, তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে, তারা কথা বলে যাচ্ছে। বাংলাদেশের কোন রাজনীতি ব্যক্তিত্ব জানে না, সিভিল সোসাইটির কেউ জানে না। তাহলে এটা কার এজেন্ডা? এর পিছনে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই? বিএনপির মিত্র রাজনৈতিক দলের নেতারাও ছিলেন আলোচনায়। দেশের এত বড় ক্রাইসিস, একটা বারো উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসেনি। কখন বসেছে জানেন? 15ই আগস্ট কি করতে হবে, ইস্যু ভিত্তিক। পূজার সামনে কোনো গোলমাল লাগবে, ইস্যু ভিত্তিক। ওই যে আগরতলাতে আগুন লেগে দেওয়ার চেষ্টা করেছে আমাদের এমবেসিতে, ইস্যু ভিত্তিক। রাজনীতির প্রশ্নে এক জায়গাতেও বসে। অনুষ্ঠানে নির্বাচন ও সংস্কার নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দেই নেই, যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে, সেগুলোর জন্য আমরা প্রস্তুত। দেরি কেন? আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে? নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না বলে মনে করেন বিএনপির এই নেতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ৭১কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতির সুযোগ নেই। কেউ করতে চাইলে সেটা বুমেরাং হবে। রাজধানীতে এনসিপি যুব উইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সঙ্গীতের অবমাননাকারীদের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তাফরিমুল ইসলামের রিপোর্ট। আগামী শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলটি। জাতীয় যুব শক্তিতে প্রাধান্য পাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে এনসিপি জানিয়েছে, তাদের সহযোগী সংগঠন হলেও আলাদা করে কোনো ছাত্র সংগঠন হবে না। সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ৭১কে হ্যায় করে কার্যকলাপের বিরোধিতার কথা জানান। ৭১কে আসলে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নাই। ৭১ আমাদের ভিত্তিমূল, আমরা ২৪-এ সেটা রিক্লেম করেছি এবং এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী, কোনো পক্ষ ৭১কে বাইপাস করে রাজনীতি করতে চায়, এটা তাদের রাজনীতিটা বুমেরাং হবে। জাতীয় সঙ্গীতের অবমাননা মেনে নেওয়া হবে না বলেও জানান এই এনসিপির নেতা। যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদেরকে বলবো যে বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ করে মেইন স্ট্রিম পলিটিক্স রাজনীতিতে আসা উচিত। আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এই ধরনের যে কার্যকলাপ, সেগুলোর বিরোধিতা করছি এবং বাংলাদেশের মানুষের যে হৃদয়ের স্পন্দনের যে জায়গাগুলো, আকাঙ্ক্ষার জায়গাগুলো, সেখানে আঘাত না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ বাংলাদেশে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গেল ৫৩ বছর দেশের যুব সমাজকে দলীয় হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। তাদের সম্ভাবনা নিয়েও কাজ করা হয়নি। তাই গতানুগতিক ধারায় নয়, এনসিপি যুব উইং যুব সমাজকে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন তিনি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে ভারত পাকিস্তান পরিস্থিতি।
আবারও সন্ত্রাসী হামলা হলে ভারত উপযুক্ত জবাব দেবে বলে পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শন করে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য স্পষ্ট, যদি আরেকটি আক্রমণ হয় তাহলে ভারত উপযুক্ত জবাব দেবে। যেমনটা দেয়া হয়েছিল 2016 সালে জম্মু ও কাশ্মীরে উরিতে সেনাঘাঁটি এবং 2019 সালের পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর। সে সময় মোদী বলেন, সন্ত্রাসের প্রভুরা এখন বুঝে গেছে ভারতের দিকে চোখ তোলার একটি পরিণতি, তা হলো ধ্বংস। বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের সবসময় সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। শত্রুদের বারবার মনে করিয়ে দিতে হবে তারা এখন এক নতুন ভারতের সঙ্গে মোকাবেলা করছে। সংবাদের এরপর জানিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। নেত্রকোনার হাওরে পতিত জমিতে এবছর গমের ভালো ফলন হয়েছে। পতিত জমিগুলোকে জেলা প্রশাসনের উদ্যোগে আবাদের আওতায় আনা হয়েছে। কয়েক গুণ লাভের আশা করছেন চাষি। এবারে প্রকৃতি সংবাদ। লালমনিরহাটে স্যানিটারি ল্যান্ডফিলের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা। ময়লা আবর্জনায় বায়ু দূষণ যেমন বাড়ছে, তেমনি স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিপর্যয় পরিবেশ প্রকৃতি। দুর্ভোগ লাঘবে ময়লার ভাগাড় দ্রুত স্থানান্তরের দাবি ভুক্তভোগীদের। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত। নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে সংগঠনদের নেতাকর্মীদের বিক্ষোভ। সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র বিক্রি চুক্তি সই, বড় অঙ্কের অর্থ বিনিয়োগীয় চুক্তিতে দুই দেশ। রমনা বটমূলে বোমা হামলা মামলায় আব্দুল সালাম পিন্টুর ভাই সহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওই হামলা সংস্কৃতির উপর আঘাত বলে হাইকোর্টের পর্যবেক্ষণ। সাগর হত্যা মামলা সাবেক এমপি ও লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম 4 দিনের রিমান্ডে, ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ। এবং বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বিএনপির অভিযোগ একটি গোষ্ঠী দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাচ্ছে মন্তব্য। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।